প্লেন এক্স-রে অ্যাবডোমেন, এপি ভিউ ইন ইরেক্ট পোস্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। তো আমরা এক্স-রে দেখে এটা কি স্মল গাট অবস্ট্রাকশান নাকি লার্জ গাট অবস্ট্রাকশান সেটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এটা এ সম্পর্কে কিছু বলেছিলাম, গতদিন বলি নাই। দেখো আমি কয়েকটা এক্স-রে দেখাচ্ছি তোমাদের, ভালো করে লক্ষ্য করো। এটা একটা এক্স-রে দেখো, এই আর একটা এক্স-রে দেখো, মানে জাস্ট ওপেক মানে সাদা সাদা কালারের। এখানে দেখো কিছু এই যে শ্যাডো আছে এরকম এরকম করা, এই যে গার্ডটা আছে ডিস্টেন্ডেড, এই গার্ডের মধ্যে দেখো যে হরাইজন্টালি প্লেসড এবং ইভেনলি ডিস্ট্রিবিউটেড একটার পরে একটা সমান দূরত্বে রেডিও ওপেক কিছু সার্কুলার, কমপ্লিটলি সার্কুলার কিছু শ্যাডো আছে, যেটা আবার অনেক ক্ষেত্রে নেই, যে শ্যাডোগুলো আবার এরকম কমপ্লিট না। এই দেখো এখানে দেখো এখানেও কিছু রেডিও ওপেক শ্যাডো আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, আবার এপাশে আছে কিছু দেখো, যেগুলো সার্কুলারলি না, একেবারে এ মাথা থেকে ও মাথা না, ফুল সারকামফারেন্স কভার করে না, এদিকে একটু ওদিকে একটু, ইনকমপ্লিট। আবার দেখো এই গার্ডটা দেখো একটা সাইডের মধ্যে আছে, এই সাইডে। আবার এটা দেখো সেন্ট্রালি প্লেসড, আমাদের যে অ্যাবডোমেন তার সেন্ট্রালি প্লেসড। আমরা আজকে এক্স-রে দেখে আইডেন্টিফাই করব যে এটা কি স্মল গাট অবস্ট্রাকশান নাকি এটা লার্জ গাট অবস্ট্রাকশান। তাহলে কোন কোন জিনিসগুলো দেখলে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে দিস ইজ এ স্মল গাট অবস্ট্রাকশান অথবা দিস ইজ এ লার্জ গাট অবস্ট্রাকশান, এটা আমাদের আজকে এখান থেকে শিখতে হবে। বুঝা গেছে? এখন প্রথমে তো আমরা এক্স-রেতে কী দেখি, মানে অবস্ট্রাকশানের ফিচার কী, প্রথমে তো আমাদের জানতে হবে যে অবস্ট্রাকশানের ফিচারটা কী। একটা প্লেন এক্স-রে অ্যাবডোমেন ইরেক্ট পোস্চার এপি ভিউ করলে আমরা দেখব যে ডিস্টেন্ডেড গাট। আমরা তো জানি যে ডিস্টেনশন হলো একটা সিমটম, সাইন, তাই না? তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তা ডিস্টেনশন হলে যদি গাটের লুমেনগুলো ডিস্টেন্ডেড না হয় তাহলে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হবে? হবে না। তার মানে এই লুমেনের মধ্যে কি থাকবে? গ্যাস থাকবে, গ্যাস শ্যাডো থাকবে। এবং এক্স-রেতে গ্যাস বা বাতাস কেমন কালার দেখায়? কালো, ব্ল্যাক। হ্যাঁ, আর সাদা হলে সেটা রেডিও ওপেক। আর এয়ার ফিল্ড থাকলে বা কালো থাকলে আমরা বলি রেডিও লুসেন্ট। কিছু টার্ম তোমাদের শিখতে হবে, রেডিও লুসেন্ট, রেডিও ওপেক। বোঝা গেছে? আচ্ছা, এখন এই যে একটা দেখো যে তাহলে আমরা প্রথমত যে একটা অবস্ট্রাকশানের ফিচার কী, যে এখানে কি থাকবে অবস্ট্রাকশানের এক্স-রেতে আমরা যেটা পাবো সেটা হলো যে ডিস্টেন্ডেড লুমেন অফ দ্য গার্ড পাবো, আর 2 নম্বর হলো যে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। দেখো এই যে একটা ছবি দেখো, এখানে হরাইজন্টাল, মাল্টিপল হরাইজন্টাল গ্যাস ফ্লুইড লেভেল বলতে পারো বা এয়ার ফ্লুইড লেভেল বলতে পারো, বা অথবা মাল্টিপল ফ্লুইড লেভেল, যে টার্মেই বলো না কেন জিনিস একই। এখানে দেখো তুমি, তোমার আছে নাকি লেজার? কাজ করছে না। আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ আসো, এই ছবিতে তুমি দেখো এখানে অসংখ্য এয়ার ফ্লুইড লেভেল আছে। যদি তোমাদের চোখ সেরকম থাকে তাহলে তোমরা দেখতে পাবা। এটা আবার সরে যাবে না তো, সমস্যা তো সেন্সিটিভ। আচ্ছা, এই যে দেখো এখানে একটা দেখো তো হরাইজন্টাল একটা লেভেল আছে, এটা কালো আর এর নিচে সাদা, পাচ্ছ? এখানে আছে দেখো তো, এই আছে, এই একটা আছে, এইখানে একটা আছে, এই একটা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখো অসংখ্য, এই একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে, এইখানে আছে, এই আছে, এই আছে, এই আছে, হ্যাঁ, অসংখ্য এয়ার ফ্লুইড লেভেল। আর এটা হলো লেফট সাইড, এটা কি? ফান্ডিক গ্যাস। সুতরাং ফান্ডিক গ্যাস বাদ দিলাম, আর বাদ বাকিগুলো সব আছে, এগুলো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। তো এই যে এরকম এয়ার ফ্লুইড লেভেল, এবং এটা দেখো বোথ সেন্টার আছে আবার পেরিফেরিতেও আছে, সেন্টারেও আছে পেরিফেরিতে আছে। তাহলে দিস ইজ এ
অবস্ট্রাক্টেড গাটের এক্স রে, যেটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে দিস ইজ এ প্লেন এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার এপি ভিউ ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম শোয়িং gas distended bowel loop with multiple air fluid level in both center and peripheral region of the abdominal X-ray. Both centrally এবং peripherally multiple air fluid level including gas distended gut. এটুকু এই কথাগুলো তো বলতে পারি। তো এটা আমরা ক্লিয়ারলি স্মল গাট নাকি লার্জ গাট এটা বলতে পারবো না। এখন আমরা আইডেন্টিফাই করতে শিখব যে কোনটা স্মল গাট এবং কোনটা লার্জ গাট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মল গাট অ্যান্ড লার্জ গাট অবস্ট্রাকশন ইন এক্স-রে দেখে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? তাহলে যে পয়েন্টগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে সেগুলো প্রথমত গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ রিমেইনস উইদিন দ্য সেন্ট্রাল রিজন যদি হয় তাহলে স্মল গাট, আর ইন দ্য পেরিফেরাল রিজন যদি হয় তাহলে লার্জ গাট। প্রথম পার্থক্য হলো এটা, 1 নম্বর। তুমি যদি সেন্ট্রালি দেখো তাহলে এখানে এইগুলো হলো স্মল গাট, আর এই দিকে যেগুলো আছে ইট মে বি লার্জ গাট। বোঝা গেছে? তাহলে এখানে বোথ গাট আছে। বোথ গাট কখন হয়? যখন লার্জ গাটের নিচের দিকে কোনো অবস্ট্রাকশন, হয়তো রেকটাম মনে করো, রেকটাম বা সিগময়েড কোলনে যদি তোমার কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে লার্জ গাটও ডিস্টেন্ডেড হবে, আবার স্মল গাটও ডিস্টেন্ডেড হবে না? হবে। কিন্তু আইলিওসিক্যাল জাংশনে যদি একটা অবস্ট্রাকশন থাকে তাহলে ডিস্টেনশনটা কি লার্জ গাটে যাবে? গ্যাস সব জমবে তো উপরে, তখন অনলি স্মল গাট অবস্ট্রাকশন হবে। তো এইটা আমরা এক্স-রে দেখে আইডেন্টিফিকেশান আমাদের করতে হবে। তাহলে স্মল গাট এবং লার্জ গাটের অবস্ট্রাকশনের প্রথম ফিচার হলো যে স্মল গাটে ইট অকুপাই ইন দ্য সেন্ট্রাল রিজন, আর লার্জ গাটে ইট অকুপাইজ উইদিন দ্য পেরিফেরাল রিজন। কারণ আমরা জানি যে লার্জ গাটটা থাকে এখানে সিকাম, এখানে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল, এটা তো থাকেই পেরিফেরিতে। তাহলে এটা হলো 1 নম্বর পার্থক্য। 2 নম্বর হলো ক্যালিবার ইজ স্মলার ইন রিলেশন টু লার্জ গাট। যদি সেটা স্মল গাট হয়, স্মল গাটের ক্যালিবার উইল বি স্মলার, লার্জ গাটের ক্যালিবার উইল বি লার্জার। একই সাথে যদি দুইটা থাকে তাহলে তুমি যদি দেখো কিছু স্মল আর কিছু লার্জার, তাহলে তুমি বলতে পারবে যে এটা হলো লার্জ গাট, এগুলো মেবি স্মল গাট। এটা হলো 2 নম্বর পার্থক্য। 3 নম্বর হলো যে স্মল গাটের অবস্ট্রাকশানে যে জিনিসটা থাকে সেটা হলো, এখানে যেহেতু দুইটা আছে একটার পর একটা ইন্টারমিঙ্গেল হয়েছে, এই জন্য অত ভালো বুঝবো না, আমরা নেক্সট এক্স-রেতে যাই। এই যে দুইটা পাশাপাশি এক্স-রেতে দেখো, স্মল গাটে যে জিনিসটা থাকবে এত সেন্ট্রালি আছে, দেখছো? এবং এখানে যে জিনিসটা থাকে মাল্টিপল হরাইজন্টাল রেডিও ওপেক, হরাইজন্টাল বা মাল্টিপল হরাইজন্টাল রেডিও ওপেক শ্যাডো উইদিন দ্য লুমেন অফ দ্য গাট, কমপ্লিটলি সার্কুলার অ্যান্ড ইভেনলি প্লেসড, জাস্ট লাইক এ স্টেপ লেডার প্যাটার্ন। স্টেপ লেডার মানে কি? মইতে উঠি না আমরা? তুমি একটা সিঁড়িতে যখন উঠবা তখন দেখো যে বাঁশের যে সিঁড়িগুলোতে আমরা উঠি, দেখো এখানে একটার পর একটা এই যে এমনভাবে এই রেডিও ওপেক শ্যাডোগুলো থাকে, মনে হয় যেন একটার পর একটা সাজানো, মানে একটাতে পা দিব, আবার একটাতে পা দিব, আরেকটাতে পা দিব, আস্তে আস্তেভাবে উপরের দিকে উঠবো। তাহলে এখানে হলে আমরা কি বলবো? যে মাল্টিপল হরাইজন্টাল, দেখো একটার পর একটা মাল্টিপল হরাইজন্টাল রেডিও ওপেক শ্যাডো, লিনিয়ার, মাল্টিপল হরাইজন্টাল বা লিনিয়ার রেডিও ওপেক শ্যাডো ইভেনলি প্লেসড। ইভেন বলতে বোঝায় যে জাস্ট একটার পর একটা মনে হচ্ছে যেন সমান দূরত্বে আছে, ইভেনলি প্লেসড, গিভিং রাইজ টু এ প্যাটার্ন অফ এ স্টেপ ল্যাডার। এই প্যাটার্নটা এমন একটা হবে, মনে হবে স্টেপ ল্যাডার প্যাটার্ন। এরকম যদি হয় এবং এটা কমপ্লিটলি সার্কুলার উইদিন দ্য লুমেন, মানে সার্কুলারটা থাকলেই তো আমাকে ছবিতে আসবে হলো হরাইজন্টাল, এটা একদম কমপ্লিটলি সার্কেল আকারে থাকে লুমেনের মধ্যে। এই জন্য এইখানে এই জায়গাগুলোতে এয়ার ঢোকে না। যে জায়গাটা মিউকোসাল এলিভেশন থাকবে গাটের মধ্যে, সেই জায়গাগুলোতে তুমি এয়ার পাবা না, এবং সেটা তুমি এক্স-রেতে দেখলে এই রেডিও ওপেক এরকম শ্যাডো পাবা।
এবং অন্যান্য জায়গায় এয়ার ফিল্ড পাবা। যেহেতু ওই জায়গাটা এলিভেশন, সেখানে এয়ার তো যাবে না, আর এয়ার না গেলে ওইগুলো আমরা রেডিও ওপেক পাবো। তো এটা স্টেপ লেডার প্যাটার্নে এবং ইভেনলি প্লেসড, মাল্টিপল হরাইজন্টাল রেডিও ওপেক শ্যাডো, সেন্ট্রাল পজিশান এরকম যদি থাকে তাহলে সেটা ডেফিনেটলি স্মল গাট অবস্ট্রাকশন। এবং এই যে রেডিও ওপেক শ্যাডো, দিস অকার্স ডিউ টু ভালভুলি কনিভেন্টিস। স্মল গাটে কী থাকে? ভালভুলি কনিভেন্টিস। মিউকোসাল যে সিরেশানগুলো থাকে, মিউকোসাল যে এলিভেশনগুলো থাকে, তোমরা মনে আছে না গাট যখন দেখছো, গাট ওপেন করে তো দেখছো যে মিউকোসাগুলো কেমন যেন মানে এলিভেট হয়ে হয়ে খুব সুন্দরভাবে একটার পর একটা, এগুলো ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, এগুলো অসংখ্য পাবা না? এগুলোকে কি বলি? ভালভুলি কনিভেন্টিস অথবা প্লিকা সার্কুলারিস। তাহলে দিস ইজ নাথিং বাট দ্য ভালভুলা কনিভেন্টিস অর প্লিকা সার্কুলারিস ইন দ্য স্মল গাট, এই রেডিও ওপেক শ্যাডোগুলো। বোঝা গেছে না? তাহলে এই জন্যে আমি দেখাইছি যে দিস ইজ এই যে ভালভুলি কনিভেন্টিস এবং ট্রান্সভার্স স্মল বাওয়েল, এটা হলো স্মল বাওয়েলের মধ্যে। আচ্ছা, আর এটা হলো দেখো লার্জ গাটে, যেটা আমরা জানি লার্জ গাটে ওটাকে আমরা ভালভুলা কনিভেন্টিস বলি না। লার্জ গাটে আমরা বলি এই যে মিউকোসাল যে এলিভেশনগুলো থাকে এগুলো কিন্তু কমপ্লিটলি সার্কুলার আকারে থাকে না। লার্জ গাট কাটলে দেখবা একবার এ সাইডে, একবার ও সাইডে, একবার এ সাইডে, একবার ও সাইডে, এবং এটা ইনকমপ্লিট। যে কোনো লুমেনের একটা সাইডে সাইডে থাকে ইনকমপ্লিটলি রেডিও ওপেক শ্যাডো, যেটা এবং ইভেন না, ওইরকম ইভেন না, যদিও মাঝে মধ্যে আমরা ইভেনে দেখি, তবে অনেক সময় আনইভেন থাকে এগুলো। এই দেখো এই একটা আছে, আবার এই একটা, এই একটা, আবার এই একটা, আবার এখানে দেখো এটা একটু বড়, এটা একটু লম্বা, এটা এক একটা এক এক রকম, এবং এটা আনইভেন, এটা স্টেবলেটারের মতো না, দুই সাইডে থাকবে শুধু, ইনকমপ্লিট। দিস ইজ এটা কী বলে, এটারে হস্টেশনস। লার্জ গাটের এই মিউকোসাল এলিভেশনগুলোকে আমরা বলি হস্টেশনস। হ্যাঁ, মাল্টিপল হস্টেশন থাকে লার্জ গাটে। তাহলে স্মল গাট আর লার্জ গাট তফাৎ করা চোখ বুঝে তোমরা এখন করতে পারবো আমার মনে হয়, যদি এই জিনিসটা বোঝো। এবার নেটে যদি তুমি অসংখ্য ছবি দাও, দেখো, তুমি দেখবে একটার পর একটা তোমরাই বলে দিবা যে স্যার এটা হলো এই, এটা ওই। তাহলে এ পাশে দেখো পেরিফেরালি প্লেসড আছে এবং লুমেনটা দেখো অনেকটা লার্জার, সুতরাং দিস ইজ হস্টেশন। ও পাশে দেখো স্মল বাওয়েলে, এটা হলো সেন্ট্রালি প্লেসড এবং ইভেনলি প্লেসড স্টেপ লেডার প্যাটার্ন। এরপর একটা দেখো, তাহলে এটা কি স্মল গাট, সেন্ট্রালি প্লেসড এবং দেখো ইভেনলি প্লেসড ভালভুলি কনিভেন্টিস। এরপরে দেখো তাহলে এই যে লার্জ গাট এবং স্মল বাওয়েলের মধ্যে তফাৎটা এখানে একটা লেখাও আছে এখানে। লার্জ ভার্সাস স্মল। তাহলে আমরা এখন অবস্ট্রাকশন জানলাম। তাহলে অবস্ট্রাকশনের এবার লার্জ হলো যেটা, সেটা হলো ম্যানেজমেন্ট, যে তুমি ম্যানেজমেন্টটা কী করবে। একটা অবস্ট্রাকশনের রোগী যদি পাই তাহলে আমাদের ম্যানেজমেন্টটা কী হবে। ম্যানেজমেন্ট কী হবে, যে ম্যানেজমেন্ট হলো প্রথমত রোগীটা যখন আসে, অসুস্থ একটা রোগী আসে আমাদের কাছে, এবং সে যেভাবে আসে ডিহাইড্রেটেড আসতে পারে, তাই না, অ্যানিমিক আকারে আসতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আকারে আসতে পারে। প্রথমে একটা রোগী যেহেতু খুব অসুস্থ আসে, আমরা তাকে তার ফিজিওলজিটাকে আমরা চেষ্টা করি যে নর্মাল অথবা নিয়ার নর্মাল, হ্যাঁ এই তো তোমরা বলেই দিয়েছো এটা, এই যে নর্মাল বা নিয়ার নর্মাল আকারে নিয়ে তারপরে আমরা অপারেশনে যাই। এই যে একটা রোগীর ফিজিওলজিটাকে নর্মাল বা নিয়ার নর্মাল লেভেলে আমরা নিয়ে আসি, এই টার্মটা কি বলি, রিসাসিটেশন। এই কথাটা যেন ভুল না হয়, সবাই সারা জীবনের জন্য জানতে হবে। যে রোগীটা যত রিসাসিটেশনটা তুমি সাকসেসফুল হবে, সেই রোগীর অপারেশনের আউটকামটা তত বেশি ভালো হবে। তাহলে রিসাসিটেশন করতে গেলে তোমাকে কিছু পরীক্ষা নিরীক্ষাও তো করা লাগবে। অবস্ট্রাকশান হয়ে রোগী বমি করতে করতে একটা 5 দিন 6 দিন পরে আসলো, তাহলে সে কতটা ডিহাইড্রেটেড আছে। এই যে বমি করতে করতে সোডিয়াম লস, পটাশিয়াম লস, ক্লোরাইড লস না, তাহলে তার ইলেকট্রোলাইট না দেখে তুমি বলতে পারবা যে তার কোন লেভেলে আছে ইলেকট্রোলাইটসটা। তাহলে যদি সোডিয়াম, পটাশিয়াম এগুলো লস থাকে, সেগুলো পূরণ করতে হবে। সেগুলো পূরণ করারও অনেক নিয়মকানুন আছে। সোডিয়ামের ঘাটতিটা আমরা ঘাটতিটা কীভাবে বের করি,
সেটা আমরা কিভাবে পূরণ করি, তোমরা কি এগুলো শিখছো? এগুলো এখন আরও একটু পরে মনে হয় 5th ইয়ারে যে সেগুলোরও ফর্মুলা আছে, যে তোমার বডিতে যে সোডিয়াম লস বলে যে তুমি নর্মাল স্যালাইন দিতে থাকবা লিটারের পর লিটার, সেটা তো না। সেটা কিভাবে, কত ঘাটতিটা কিভাবে নির্ণয় করতে হয়, বডি ওয়েট অনুযায়ী তাকে কতটুকু ফ্লুইড দিতে হবে, কত ঘন্টা এটা কারেকশান করতে হবে, প্রত্যেকটা নিয়ম আছে। পটাশিয়ামের ঘাটতিটা বের করতে হবে, সেটাও কিভাবে পূরণ করতে হবে তারও নিয়ম আছে। সেগুলো আমরা ধাপে ধাপে শেখাবো। তো এখন আমরা যেটা জানি যে আমরা রিসার্সিলেশন করতে গেলে তাকে ফ্লুইড দিতে হবে। ফ্লুইডটা দিতে হবে তার অ্যাকর্ডিং টু লস অফ ইলেকট্রোলাইটস। তার ইলেকট্রোলাইটসের যেটা ঘাটতি আছে সেটাকে পূরণ করতে হবে। রোগী যদি অ্যানিমিক থাকে তাকে ব্লাড দিতে হবে। রোগীর যদি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকে তাকে প্রোটিন দিতে হবে না? আচ্ছা, তারপরে রোগীর অ্যাবডোমেন ডিস্টেনশন আছে, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তাকে নাকে নল দিতে হবে, এনজি টিউব, নাকে নল, শিরায় জল মানে আইভি ফ্লুইড। ওই যে আইভি ফ্লুইড দিয়ে তুমি ইলেকট্রোলাইট দিবা, ফ্লুইড দিবা। তার একটা ক্যাথেটারাইজ করতে হবে। নাকে নল দিয়ে এনজি টিউব দিয়ে যদি তুমি সাকশন দাও, দেখবা যে কী পরিমাণ ফ্লুইড আসতেছে। মুহূর্তের মধ্যে তো দেখবা যে অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা কমে গেছে, রোগী যে আরাম পাবে। আর তুমি একটা নল না দিলে দেখা গেলো এই রোগীটা অনেক কষ্ট পাচ্ছে, শ্বাস নিতেই কষ্ট হচ্ছে তার। তাহলে এগুলো সব রিসাসিটেশনের মধ্যে পড়ে। তুমি যদি একটা ক্যাথেটার দাও, রোগী হয়তো হাঁটাহাঁটি করতে পারে, তারপরেও ক্যাথেটার দিবা না? রোগী বাথরুমে যাইতে পারে, ক্যাথেটার দিবা না? দেব। কেন? তার ইউরিন আউটপুট, শুধু আউটপুট না, আউটপুট হলে সেটা 24 আওয়ার্সে ইনটেক, তার ইনটেক কত দিচ্ছে, আউটপুট কত হচ্ছে, এই ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। তারপরে ইউরিনের কালার দেখতে পারবো। ইউরিনের কালার দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে সে ওয়েল হাইড্রেটেড নাকি এখনও ডিহাইড্রেটেড। যদি ডিহাইড্রেটেড হয় তাহলে ইউরিনের কালার কেমন হয়? কোকা কোলা কালার বলি আমরা অনেক সময়, কোক কালার। দেখবা যে যার ঘন পেশাব, মানে একেবারে ডিহাইড্রেটেড প্রচণ্ড, তার পেশাব হবে এই যে সারাদিন রোজা থেকে আমাদের সন্ধ্যার দিকে যে পেশাবটা হয়, দেখবা কালার দেখবা এবং কত কঠিন দেখবা। যে এটাই, যে ডিহাইড্রেটেড থাকে তারও দেখবা যে পেশাবের কালারটা হলুদ বলো, কোকা কোলা, মানে একদম পুরা ডার্ক কালার। তো তুমি ইউরিন যদি সে যদি বাথরুমে যে ওয়াশরুমে যে যদি পেশাব করে আসে, তুমি দেখতে পারবা যে তার এগুলো। তাহলে আমাকে এই জন্য ক্যাথেটার লাগবে। রোগী অ্যাম্বুলেটরি হলেও, রোগী চলাফেরা করতে পারলেও আমাকে ক্যাথেটার লাগবে, এই যে এগুলো বোঝার জন্য। আর ডিহাইড্রেশন হলো কি না, মানে ডিহাইড্রেশন আছে কি না, আমরা আরও তো অনেক কিছু প্যারামিটার দেখি। তার পালস রেট দেখি, তার প্রেশার দেখি, তার টাং দেখি, আই দেখি না, ফেস, লিপ দেখি। এগুলো ডিহাইড্রেশন থাকলে লিপ দেখবা যে ড্রাই থাকবে, টাং কোটেড থাকবে না, ড্রাই টাং থাকবে, কথা বলতে কষ্ট হবে, পালস ট্যাকিকার্ডিয়া থাকবে, ব্লাড প্রেশার স্টিল কম থাকবে না। এগুলো ক্লিনিক্যালি আমরা দেখি। তো ক্লিনিক্যালি রোগী ইভ্যালুয়েট করবা যে তার কী পরিমাণ ডিহাইড্রেশন আছে, ঠিক আছে। তারপরে সে 4-5 দিন এভাবে ছিল, অবস্ট্রাকশন হয়ে তার গাটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো প্রলিফারেশন হয়েছে, কলোনাইজেশন হয়েছে, সেখান থেকে টক্সিক ম্যাটেরিয়াল রিলিজ হয়েছে। তাহলে এই রোগীর তুমি অ্যান্টিবায়োটিক দিবা না? তাহলে ফ্লুইডের সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে, পিপিআই দিতে হবে। তার নারিশমেন্টের জন্য, নিউট্রিশনের জন্য আরও অনেক কিছু পাওয়া যায়, সেগুলো দিতে হবে। নিউট্রিশন মেনটেন করতে হবে, ভিটামিন দিতে হবে, মিনারেলস দিতে হবে না? দিয়ে তারপর রোগীটা ওয়েল রিসাসিটেটেড হলে তারপরে আমরা অপারেশনে যাব। এখানে যে কথাগুলো লেখা আছে জাস্ট এই জিনিসগুলোই দেখো আছে। এরপরে আমরা যখন অপারেশনে যাব, অপারেশনে যেয়ে আমরা কি করব? ল্যাপারোটমি করব। ল্যাপারোটমি মানে কি? ওপেনিং অফ অ্যাবডোমেন, ল্যাপারোটমি। অটোমি, অস্টোমি আর একটোমি, 3টা জিনিস জানো? হোয়াট ইজ অটোমি, হোয়াট ইজ স্টোমি, আর একটা হলো একটোমি। যে কোনোটার সাথে, যেমন আইলিওস্টোমি, আইলিয়েক্টোমি আর আইলিওটোমি, এই 3টা টার্ম। তুমি কলোস্টোমি, এ দেখো, কোলেক্টোমি, কলোস্টোমি, কলোটোমি। তার মানে আমরা 3টা টার্ম সার্জারিতে সবসময় শিখতে হবে, অটোমি, একটোমি আর অস্টোমি। এই 3টা জিনিস যদি জুড়ে দাও 3টা শব্দ হবে। হোয়াট ডু মিন, যে এই 3টা শব্দ দিয়ে আমরা কি বুঝি? তাহলে একটা হলো, প্রথমে আসি অটোমি, OTOMY। যদি আমরা জুড়ে দেই, যেমন ল্যাপারোটমি,
ল্যাপারো বলতে কিন্তু অ্যাবডোমেন। তুমি যদি এখান থেকে মিড লাইনে ইনসিশন দাও বা যে কোনো একটা জায়গায় ইনসিশন দিলা, অ্যাবডোমেনটা ওপেন করলা, দিস ইজ কল্ড অটোমি। যে কোনো জায়গায় আইলিওটমি, তুমি যদি আইলিয়ামের এক জায়গায় কেটে দেখো যে ওর মধ্যে কী আছে, দিস ইজ কল্ড আইলিওটমি। বোঝা গেছে? সহজ জিনিস, একবার মাথায় ঢুকাইলে সারা জীবন আর ভুলবা না। এটা হলো অটোমি। আর অস্টমি, যেমন আইলিওস্টমি, তুমি অটোমি যখন করো তখন কিন্তু ওটা বন্ধ করে দাও অটোমেটিক, ওটা নিয়ে আর ফাংশন আমাদের থাকে না। ল্যাপারোটমি করলা, আবার ক্লোজ করে দিব আমাদের কাজ করার পর, দিস ইজ অটোমি, মানে এটা কোনো নো মেনটেনেন্স। কিন্তু অস্টমি মানে হলো ওপেনিং অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য ওপেনিং। যেমন আইলিওস্টমি, আইলিয়ামটা যদি ওপেন করে এটাতে পেটে এনে এখানে বাইরে বের করে রাখি, তাহলে এখান দিয়ে পায়খানা বের হচ্ছে, খাচ্ছে, হজম হয়ে বের হচ্ছে, এটা আমরা মেনটেনেন্স করি। এটা একেবারে ক্লোজ করে ভেতরে ঢুকাই দিই না। কলোস্টমি, কোলনটা ঠিকই ওপেন করলাম কিন্তু ওটারে বন্ধ করে ভিতরে ঢুকাই দেয়নি, ওটারে বাইরে বের করে নিয়ে আসছি। ওই ওপেনিংটা পেটের সাথে এখানে সেলাই করে দিয়েছি, এখান দিয়ে পায়খানা হচ্ছে। এটা আমরা মেনটেন করি, অবজারভেশন করি, দেখি একটা নির্দিষ্ট পারপাস সার্ভ হওয়া পর্যন্ত এটা আমরা রেখে দিই, মেনটেন করি, দিস ইজ কল্ড অস্টমি। আর একটমি মানে হলো একদম গলা কেটে যেমন ফেলাই দিলাম, এটা হলো কেটে ফেলাই দেওয়াটা হলো একটমি, মানে ওর আর কোনো ফাংশন নেই, পচা জিনিস, গ্যাংগ্রিনাস জিনিস, ক্যান্সার হইলে এগুলো যা হয় আমরা কি বলি, গ্যাস্ট্রেক্টমি, হেমিকোলেক্টমি বলি না, এটা কেটে ফেলাই দেওয়া, এর আর কোনো ফাংশন নেই, ডাস্টবিনে ফেলাই দেওয়া, শেষ। এই তিনটা জিনিস কে বোঝো না এবার বলো তো পিছন থেকে, কে বোঝো না সে হাত উঁচু করো, কারণ এটা সারা জীবনের জন্য, এটা আর যেন ভুল না হয়, মনে থাকে যেন সবাই। থাকবে কি না, মনে থাকবে? বুঝছো? ল্যাপারোটমি মানে কি তাহলে? ওপেনিং অফ অ্যাবডোমেন। আইলিওস্টমি মানে কি? ওপেনিং অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য লুমেন, মেনটেনেন্স অফ দ্য লুমেন, তাই না? আচ্ছা, তাহলে কলোস্টমি মানে ওপেনিং অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য কলোস্টমি ওপেনিং। কোলেক্টমি মানে কি? কোলন কেটে ফেলে দেয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা একটা বলছিলাম, যেটা যে এখানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলি রিসাসিটেশন। আর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট মানে হলো এইভাবে আমি অ্যাবডোমেন ওপেন করলাম, ল্যাপারোটমি করলাম, করে আমরা দেখলাম যে কজটা কী, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, এক কথা শেষ। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো অ্যাকর্ডিং টু কজ। একটা হার্ড স্টুল দিয়ে তোমার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো, স্টুল বা ফিকোলিত তুমি খুলে ওপেন করে দেখলা, বড় একটা ফিকোলিতটা ফেলে দিলা, ওপেনিংটা বন্ধ করে দিলা, অপারেশন শেষ। তুমি দেখলা একটা ক্যান্সার, তার চিকিৎসা তো আর ওই রকম না, তা তো হেমিকোলেক্টমি রাইট বা লেফট আছে, তো একটা নির্দিষ্ট প্যাটার্ন তো আছে, যে কোন জায়গায় টিউমার হলে কতটুকু পরিমাণ ফেলে দিতে হবে তারও একটা নিয়ম আছে, কোন ভেসেলটা লাইগেট করতে হবে, কোন ভেনটা ফেলে দিতে হবে, কোন জায়গা থেকে কোন পর্যন্ত ফেলবা, কোথায় টিউমার হলে তার তো তোমার গদ বাঁধা নিয়মিত হবে না, তোমার নিয়মিত হবে না, এটা তো ডেফিনেটিভ একটা নিয়ম আছে সারা বিশ্বে, সেই নিয়মে তোমাকে ফেলতে হবে। বোঝা গেছে না? তারপরে মনে করো যে তোমার বেজোয়ার আছে, ওই যে চুল বলছিলাম, একসাথে একটা বড় একটা চুল দিয়ে বন্ধ হয়ে গেছে, তাহলে কি ওপেন করে চুলটা ফেলে দিলা, আবার বন্ধ করে দিলা, তাহলে তো আমার অপারেশন শেষ। অথবা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস দিয়ে বড় একটা বল তৈরি হয়েছে ওর মধ্যে, তুমি খুলে দেখলে ওইটা ফেলে দিলা, বন্ধ করে দিলা, তোমার অপারেশন শেষ। তোমার হইলো ভলভুলাস, ওই যে লার্জ গার্ড সিগময়েড কোলন এইরকমভাবে প্যাচ খেয়ে গেছে, এটা দিয়ে অবস্ট্রাকশন হয়েছে, তাহলে ওই সিগময়েড কোলনটা ফেলে দিব, এরপর এন্ড টু এন্ড যদি পসিবল হয় অ্যানাস্টোমোসিস করে দেব, আর না হইলে প্রক্সিমাল এন্ডটা বাইরে কলোস্টমি করে দেব, ডিস্টাল এন্ডটা ক্লোজ করে দেব। এটারে কি বলি, এই প্রসিডিওরটারে ডিস্টাল এন্ড ক্লোজড, প্রক্সিমাল এন্ড ব্রট আউট অ্যাজ কলোস্টমি। এটাকে কি বলে? হার্টম্যানস প্রসিডিওর। যে কোনো গাঁটে একটা সমস্যা, গ্যাংগ্রিন হয়ে গেছে, যদি আমরা ওই গ্যাংগ্রিনাস পোর্শনটা ফেলে দিয়ে যদি এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেয় তাহলে তো একরকম ভালো, আর যদি অ্যানাস্টোমোসিস না করতে পারি তাহলে অনেক সময় আমরা ডিস্টাল এন্ডটা ক্লোজ করে দেই, আর প্রক্সিমাল মানে বোঝো তো, উপরের এন্ডটা আমরা বাইরে নিয়ে আসি, এনে ওই যে কলোস্টমি, কোলন যদি হয়
তাহলে কলোস্টমি হবে, ওইখান দিয়ে পায়খানা বের হবে, খাওয়া দাওয়া করবে, সব কিছু ওকে আছে। আর ডিস্টাল এন্ডটা বেঁধে দিলাম, ওর নিচে যে স্টুলগুলো আছে সেগুলো মলদার দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তুমি 3 মাস পরে যদি অপারেশন করো, আবার ল্যাপারোটমি করে ওই ডিস্টাল এন্ডটাকে আইডেন্টিফাই করব, প্রক্সিমাল এন্ড আর ডিস্টাল এন্ড একসাথে জোড়া লাগাই দেবো। এখন প্রশ্ন করতে পারো যে স্যার প্রথম চান্সে কেন করলেন না এটা? রুগী অনেক সময় আনফিট থাকে, রুগীর ডিহাইড্রেশন, ক্লিনিক্যালি দেখা গেল রুগী খুবই খারাপ, নিউট্রিশন ভালো না, প্রোটিন লেভেল কম, তারপরে অপারেশন করার সময় পেটের মধ্যে দেখা গেল যে স্টুল চারিদিকে ছড়াই গেছে। এই অবস্থায় তুমি একটা অ্যানাস্টোমোসিস করলে তুমি মনে করতেছো হয়তো টিকবে না। সেক্ষেত্রে আমরা কিছু প্রসিডিওর মেনটেন করি, ওটাকে আমরা বলি ওই যে হার্টম্যানস প্রসিডিওর। ডিস্টাল এন্ডটা ক্লোজ করে দিয়ে আসি, অথবা ডিস্টাল এন্ড এবং প্রক্সিমাল এন্ড দুইটাই বাইরে বের করে নিয়ে আসি, সেটাও একটা প্রসিডিওর। দুইটা মুখ বাইরে থাক, অসুবিধা কী? পরবর্তীতে 2-3 মাস পরে যে আমরা 2-3 মাস পর ওই যে অ্যাকর্ডিং টু কজ। এই জন্যে তোমাদের যদি থাকে সিনারিও যদি আসে, সিনারিও থাকলে এই যে একটা বড় একটা প্রশ্ন লেখার কিছু কৌশল আছে কিন্তু। এই যে সিনারিও দেখো, তোমরা তো এখনই 50 ইয়ারের পড়াশোনা জেনে যাচ্ছ অনেক কিছু। এই যে দেখো, এরকমভাবে তোমাদের পরীক্ষায় থাকবে। A 65 years old man presents with abdominal distension, colicky pain, vomiting and no stool for 3 days. X-ray shows multiple air fluid levels. What is your provisional diagnosis? Intestinal obstruction, তাই তো? আরও যদি স্পেসিফিক করে বলতে বলি তাহলে কি বলবা? বয়স কত? ওল্ড এজে কি অবস্ট্রাকশন হয় কী কারণে? ভালভুলাস। তাহলে ভালভুলাস হতে পারে। আর কি কারণ হয়? ক্যান্সার, যে কোনো একটা জায়গায় ম্যালিগন্যান্সি যদি থাকে, বয়স্ক মানুষের ক্যান্সারের চান্স বেশি। তাহলে ইট মে বি ডিউ টু ভালভুলাস। তাহলে তোমার এই যে হোয়াট ইজ ইউর প্রভিশন, তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ঠিক আছে। যদি তুমি আরেকজন যদি একটু ভালো করে লেখে যে দিস মে বি এ কেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অ্যাজ দ্য পেশেন্ট এজ ইজ 65 years, it may be volvulus or may be due to কার্সিনোমা বা ক্যান্সার ইন দ্য লার্জ গাট, তাহলে আরও ভালো। তুমি যদি এখানে বলো হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, তা হবে? হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস কাদের হয়? বাচ্চাদের হয়। আচ্ছা, তুমি যদি বলো ইন্টারসাসেপশন, হবে? হ্যাঁ, বাচ্চাদের। এখন তুমি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল আছে, ও তো সব ক্ষেত্রেই থাকে, সবারই থাকে। এখন তোমার বুদ্ধিটা এবার খাটাইতে হবে, তাই না? নেই, এই জন্য নাম্বার যে কম বেশি হয়, অনার্স মার্কস পাও আর কেউ পাও না, কারণ কি? এই যে তোমার বুদ্ধিদীপ্ত অ্যান্সারের সাথে এটা সম্পর্কিত। হোয়াট ইনভেস্টিগেশনস আর নিডেড? সেটা ওইটা কিন্তু ওখানে বলে দিয়েছে এক্সরেতে। তাহলে আমার এক্সরে আর লাগবে? এক্সরেতে তো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল বলে দিয়েছে। তাহলে এখানে হোয়াট ইনভেস্টিগেশন আর নিডেড, ওটা বুদ্ধিদীপ্ত। ও এখন আর ওইটাতে যাব না, লিখতে হবে অ্যাজ ইন দ্য সিনারিও দ্য এক্সরে হ্যাজ বিন ডান, সো ডায়াগনোসিস ইজ এস্টাবলিশড, নাও আই নিড সাম ইনভেস্টিগেশন ফর ফিটনেস অফ দ্য পেশেন্টস। ফিটনেস তুমি 65 বছর বয়স, 3 দিন ধরে তার বমি, স্টুল পাস হয় না, বয়স 65, তাহলে তার আমার সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন থেকে শুরু করে ইলেকট্রোলাইটস, ইসিজি, ইকো সব লাগবে না আমার, টু রিসাসিটেট দ্য পেশেন্ট। এগুলো তুমি যে করবা, একটা হলো ফিটনেস অ্যান্ড রিসাসিটেশন পারপাজে তোমার যে পরীক্ষাগুলো লাগবে সেগুলো করতে হবে। এক্সরেতে শুধু অবস্ট্রাকশন বোঝা যায়, কোনো ক্যান্সারের জন্য হয়েছে কিনা সেটা তো বোঝা যাবে না। সেটা বুঝতে গেলে তোমাকে সিটি স্ক্যান বা এমআরআই, আলট্রাসোনোগ্রাম লাগবে। যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে সেটার মেটাস্টাসিস আছে কিনা, সেটার জন্য অ্যাসাইটিক ফ্লুইড পেটের মধ্যে আছে কিনা সেগুলো করতে হবে। এক্সরে কেন করবো? পেটের বুকের এক্সরে কেন করব? যে লাংসে যদি মেটাস্টাসিস থাকে। এক্সরে অফ ভার্টিব্রা কেন করবা? যদি ওটা ম্যালিগন্যান্ট কজ হয় তাহলে ভার্টিব্রার এক্সরেতে আমরা কোনো একটা জায়গায় তার স্পাইনের যে এক্সরে সেখানে বলে দেবে যে কোথাও ম্যালিগন্যান্সি আছে কিনা। রোগীর যদি কনভালশন থাকে, হেডেক থাকে, তাহলে বুঝতে হবে যে ওই ম্যালিগন্যান্সিটা সেটা আবার ব্রেনের মধ্যে মেটাস্টাসিস আছে কিনা। সেখানে সিটি স্ক্যান অফ দ্য
ব্রেনও লাগতে পারে। আমি জাস্ট ইলাবোরেট করতেছি যে তোমার ধারণা কত দূর পর্যন্ত যেতে পারে দেখো। তাহলে এখানে এই কোশ্চেনটা মনে হচ্ছিল খুব সহজ, কিন্তু তোমার এই যে ধারণাটা তোমাকে খুব ব্রড মাইন্ডেড করতে হবে যে এটা 65 বছর, তাহলে তার যদি ভলভুলাস হয় তাহলে ভলভুলাসের এক্সরেতে আবার তুমি বলতে পারতা যে এখানে এক্সরেতে ক্রিটিসাইজ যদি করো এই প্রশ্নের যে এখানে এক্সরেতে ওইভাবে বলা নাই যে এটা কি আসলে নিউমেটিক টায়ার লাইক শ্যাডো অ্যারাইজিং ফ্রম পেলভিস, তাও বলা নাই, শুধু আছে মাল্টিপল কি আছে এক্সরে শো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল। এই এয়ার ফ্লুইড লেভেলটা কি সেন্ট্রালি নাকি পেরিফেরালি, এখানে কি তোমার ইভেনলি প্লেসড স্টেপ লেডার প্যাটার্নে আছে নাকি স্টেশনস আছে, সুতরাং এটা কি স্মল গার্ড নাকি লার্জ গার্ড, এটা এখান থেকে ক্লিয়ার কিছু নেই। তুমি ক্রিটিসাইজও যেরকম করবা তোমার অ্যান্সারটা ওইভাবে তুমি যদি বলো, তাহলে তুমি এখন তুমি বলতে পারো যে স্যার 65 বছর বয়স, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, কিন্তু এখানে তো সেন্ট্রালি নাকি পেরিফেরালি সেটাও বলা নাই, এটা কি হস্টেশনের জন্য হচ্ছে নাকি ভালভুলা কনিভেন্ট সেটাও বলা নাই, তাহলে স্যার আমি কেন বলবো এটারে ভলভুলাস? তোমার কথা যৌক্তিক, তুমি তো বলতে পারো স্যার দিস মে বি স্মল গার্ড অবস্ট্রাকশন, শুধু বয়সটা তার ফেভারে হতে পারে, কিন্তু স্মল গার্ড অবস্ট্রাকশন তো হতে পারে, পারে না? পারে। তোমার যুক্তিটা যদি অ্যাকুরেট হয়, তোমার স্যার যাই বলুক না কেন, এক্সামিনার যাই বলুক, তুমি যদি অ্যাকুরেটলি যুক্তি দিয়ে তোমার যুক্তিটা খাড়া করতে পারো, তোমাকে কখনোই আমরা নাম্বার কম দেব না, বরং আরও ভালো দিব, কিন্তু অ্যান্সারগুলো হতে হবে যৌক্তিক এবং পলাইটলি। তোমার স্যার বললো যে এটা হতে পারে না, স্যার এটা হবে না, ডেফিনেটলি এটা না, তাহলে তুমি কি তোমার স্যারকে তুমি একটু ওভারকাম করতে যাচ্ছ? স্যার মে বি, বাট আই থিঙ্ক এরকম কারণ হলো স্যার এই আছে। তুমি যদি পলাইটলি জেন্টলি যদি অ্যান্সার করো, সেটা যদি যৌক্তিক হয়, আমি তো মনে করি না যে কোনো স্যার তোমাকে খারাপ নম্বর দেবে। আর এটাও আমরা বুঝবো যে তাই তো, বাহ, এ তো অনেক ডিপে চিন্তা করে, এ তো তাহলে ভালো পড়াশোনা করে, তাহলে তো এর একটু নাম্বার দেওয়ার দরকার। আমি তো মনে করি আমি ওই রকম এক্সামিনার। তোমার যদি থিঙ্কিংটা এরকম লেভেলে হয়, তুমি যদি অ্যান্সারটা ভালোভাবে করো ওইভাবে, তাহলে অবশ্যই তুমি আমার কাছে অন্তত ভালো নাম্বার পাওয়া, কিন্তু পলাইট। হাউ উড ইউ ম্যানেজ দিস পেশেন্ট? তাহলে ম্যানেজমেন্ট মানে ওইটাই যে প্রথমে তুমি রিসাসিটেশন করার জন্য যা যা দরকার করে অ্যাডিকুয়েটলি রিসাসিটেট করবা, এরপর তুমি ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য যে পরীক্ষাগুলো করা দরকার সেইভাবে করবা। ডায়াগনোসিস যদি কনফার্ম হয়, তাহলে তুমি সেই অনুযায়ী ল্যাপারোটমি করে ফাইন্ডিং সেটা পাইলে সেই অনুযায়ী তুমি অপারেশনটা করবা। আর যদি ডায়াগনোসিস আগে কনফার্ম না হয়, তাহলে ল্যাপারোটমি করার পরে তুমি দেখবা কি আছে, সেই অনুযায়ী তুমি তোমার ডিসিশনটা দিবা। শেষ, এক কথায় শেষ। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আমরা একটু